সকাল সকাল পত্রিকায় চোখ পড়তেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমাদের গ্রামে গতকাল রাতে একই সাথে 5টা লাশ পাওয়া গেছে। আজ থেকে 1 মাস আগেও এমনই একটা সংবাদ দেখেছিলাম। সেবার আমি বিদেশ থেকে মাত্র ছুটি নিয়ে এসেছিলাম। এমন চলতে থাকলে তো এখানে নিজের পরিবার রেখে যাওয়াটা মোটেও নিরাপদ না। আমি ঈশান, ফ্রান্সে থাকি কাজের সূত্রে। ফ্রান্সে পাড়ি জমানোর পর এই প্রথম দেশে এলাম মোটামুটি 2 মাসের ছুটি নিয়ে। কিন্তু আসার পর থেকে গ্রামের পরিবেশ রীতিমতো পাল্টে গেছে বলে মনে হলো। যদিও প্রথমে বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরবর্তীতে লোকমুখে সেই 5টা খুনের কথা শুনে খুব খারাপ লেগেছিল। আজ নিজের চোখে পত্রিকায় খবরটি পড়লাম এবং পড়ার সাথে সাথে গাটা যেন শিউরে উঠল। এটা কোনো সাধারণ বিষয় না। 1 মাস আগে ঠিক এভাবেই 5টা লাশ পাওয়া গিয়েছিল। এটা নিশ্চয়ই কোনো পরিকল্পিত বিষয়। এটার একটা সুস্থ তদন্ত দরকার। আমি আর কিছু চিন্তা না করে চেয়ার থেকে উঠে পড়লাম থানায় যাবার উদ্দেশ্যে। হঠাৎ পেছন থেকে মা উঠানে এসে দাঁড়ালেন এবং বললেন, কোথায় যাচ্ছিস বাবা? একটু থানায় যাচ্ছি মা। ও মা, সে কি, কেন, কি হয়েছে? কি হয়েছে না বলে বলো তো কি হয়নি। তোমার মনে আছে মা, আজ থেকে 1 মাস আগে এই গ্রামে 5টা লাশ পাওয়া গিয়েছিল? ও বাবা, তা আবার মনে থাকবে না? কি ভয়াবহ সময় কেটেছিল তখন। আমার বৌমাকে নিয়ে একা একা বাড়ি ছিলাম, কিন্তু সে তো 1 মাস আগের কথা। তুই এখন আবার এ নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? এই দেখো মা, ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গতকাল রাতে। ও মা, সে কি কথা আবার? হ্যাঁ মা, এর একটা বিহিত করা উচিত। এমন চলতে থাকলে তো 1 মাস পর পরই এই গ্রাম থেকে 5টা করে লাশ পড়বে, আর গ্রামের মানুষ একসময় বিলীন হয়ে যাবে। না বাবা, থাক, তুই আর এসব ঝামেলায় জড়াস না। এসেছিস কদিনের জন্য, এর মধ্যে এসব মামলা মোকদ্দমা কোর্ট কাচারির ঝামেলায় পড়ে গেলে আর ফিরতে পারবি না। তাই বলে তোমাদের এমন মৃত্যুপুরীতে রেখে তো আমি চলে যেতে পারবো না। তুমি আমাকে আর বাধা দিও না মা, আমি আসছি। আমি আর মায়ের কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। থানায় গিয়ে মামলা দায়ের করার সময় জানতে পারলাম এই বিষয়ে অনেকেই অনেক দিক থেকে মামলা করেছে, তবে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। পুলিশ তাদের নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমিও তবুও নিজে থেকে একটা ডায়েরি করে বাড়ি ফিরে আসছিলাম। আমাদের বাড়ি থেকে থানার দূরত্ব অনেক, যেখানে আমার যেতেই লেগেছে 4 ঘন্টা। আসার সময় গাড়ি ঘোড়া না পাওয়ায় প্রায় অনেকটা রাস্তা আমার হেঁটে সামনে এগোতে হচ্ছিল। তখন বলতে গেলে মাঝরাত। এই সময় গাড়ি ঘোড়া পাওয়া যাবে না সেটাই তো স্বাভাবিক। থানা এবং বাড়ির মাঝামাঝি আমার এক বন্ধুর বাড়ি আছে ভেবে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। ভাবলাম আজকে রাতটা তার বাড়িতেই না হয় কাটিয়ে সকালে বাড়ি ফিরব। অনেকটা পথ একা চলতে চলতে আমার কেমন যেন গা ছমছম করছিল। মনে হচ্ছিল আমাকে যেন কেউ অনুসরণ করছে। আমি থেমে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ নেই। পরে বুঝলাম রাতের আধারে একা চলতে ফিরতে গেলে এমন অনুভূতি হওয়াটাও স্বাভাবিক। আমি সবকিছু ঝেড়ে ফেলে আবারও সামনে এগোতে লাগলাম। কতক্ষণ ধরে হাঁটছিলাম তার কোনো হিসাব ছিল না, তবে মনে হচ্ছিল রাস্তাটা যেন আরো লম্বা হচ্ছে। কতটা কিলোমিটার হেঁটেছি তারও কোনো হদিস পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ হাঁটার পরে দূর থেকে সেই বন্ধুর বাড়ি চোখে পড়ল। আমি প্রশান্তির একটা হাসি নিয়ে হাঁটার বেগ বাড়িয়ে দিলাম। আমার বন্ধু তৌকির। তার বাড়ির সামনে গিয়ে আমি দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে তৌকির এসে দরজা খুলল। আরে ঈশান, তুই এত রাতে? অনেক বিপদে পড়েছি রে। আজকে রাতটা একটু তোর বাড়িতে থাকা যাবে? আমি সকালেই চলে যাব। আরে আমার বাড়িতে তো এর আগেও কতদিন থেকেছিস, তাই না? এভাবে বলছিস কেন? তোর যতদিন ইচ্ছে থাক, আয় ভেতরে আয়।
আমি তৌকিরের সাথে তার বাড়ির ভেতর ঢুকে গেলাম। বাড়িটা কেমন যেন ছমছমে মনে হলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, এমন কিছু বোঝাও যাচ্ছে না। একটু সাবধানে হাঁটিস, ওই গতকাল লাইটটা নষ্ট হয়ে গেছে। আজকে আর সারাদিনে তেমন বাজারে যাওয়া হয়নি, তো লাইটটাও কেনা হয়নি। আগামীকাল লাইটটা কিনতেই হবে। আরে সমস্যা নেই, তোর বাড়িতে তো আর এই প্রথম না। কোথায় কি আছে জানি। 2 বছর ধরে দেশের বাইরে আছিস, তাও মনে আছে? হ্যাঁ রে বেটা, আমি এত সহজে কোনো কিছু ভুলি নাকি? তা যা বলেছিস, আজকে রাতটাও আর ভুলবি না আশা করি। কেন, আজকে রাতে স্পেশাল কিছু করবি নাকি আমাকে দেখে? আরে না না, তেমন কিছু না। মানে মাঝরাতে তো কখনো আমার বাড়ি আসিসনি, তাই বললাম আর কি। যা, তুই ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোর জন্য হালকা কিছু খাবারের ব্যবস্থা করি। তৌকির আমাকে একটা ঘরের সামনে দাঁড় করিয়ে চলে গেল। আমি ভেতরে গিয়ে হাজার লাইট জ্বালানোর চেষ্টা করলেও সেটা চলল না। তবে তৌকিরের কিছুক্ষণ আগে বলা কথাটা আমার ভেতরটা কেমন যেন এক অজানা ভয় সৃষ্টি করেছে। কেমন যেন অদ্ভুত একটা কণ্ঠ মনে হলো তার। ঘরের মাঝখানে পেতে রাখা বিছানায় আমি স্টান হয়ে শুয়ে পড়লাম। প্রায় অনেকটা রাস্তা আমি হেঁটে এসেছি, পাও টনটন করছে। দেখতে দেখতে আমার চোখ লেগে এলো। প্রায় কতক্ষণ ঘুমিয়েছিলাম তা আমার জানা নেই, কিন্তু হঠাৎ আমার ঘুম ভাঙলো মাত্রা অতিরিক্ত গরম অনুভব হয়ে। ঘুম থেকে বিছানায় উঠে বসতেই আমি দেখতে পেলাম ঘরের মাঝখানে আগুন জ্বালিয়ে রেখে তৌকির অদ্ভুত বেশভূষায় বসে আছে। তার সামনে ছাগলের কাটা মাথা, আশেপাশে অনেকগুলো বাটি, তাদের ভেতরে কিছু তরল পদার্থ। আমার কেমন যেন নেশার মতো মনে হচ্ছিল। কোনোভাবেই আমি নিজের স্থিতি ধরে রাখতে পারছিলাম না। কোনো মতে মাথা চেপে ধরে তৌকিরকে বললাম, কি করছিস তুই? দাদিমার ক্ষুধা মেটানোর ব্যবস্থা করছি। মানে কি বলছিস? অনেক বড় ভুল করেছিস রে ভাই। শুধু শুধু দেশের বাইরে থেকে এসে এসব বিষয় নাক না গলালেও তো পারি। এখন যে শুধু শুধু দাদির ভোজনে চলে যাবি, তার কি কোনো প্রয়োজন ছিল বল? আমি তৌকিরের কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। এরপর সে নিজে থেকেই আমাকে যা বলল তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি যে বছর ফ্রান্সে পাড়ি জমাচ্ছিলাম ঠিক সে বছরই 2 মাস আগে তৌকিরের দাদি মারা যান। তার মৃত্যুর সময় গ্রামের লোকজন মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো না করে বরং খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং তৌকির সহ তাকে এক ঘরে রেখে দেয়। আমার নিজেরও দৌড়াদৌড়ি চলছিল বলে আমি বিষয়টা শুনেও না শোনার ভান করে তৌকিরের বিষয়টা পুরোপুরি এড়িয়ে যাই। পরে অবশ্য জানতে পেরেছিলাম তার দাদির সাথে এমন করার কারণটা হলো তার দাদি মৃত্যুর আগে কালো জাদু করতেন। এই গ্রামের বাচ্চাদের ক্ষতি না করলেও তিনি অন্যান্য গ্রাম থেকে বাচ্চাদের ধরে এনে তাদের বলি দিয়ে রক্ত পান করতেন। এরপরে আমি ফ্রান্সে চলে গেলাম। এদিকে কি হলো না হলো তার কোনো খবর আমি পাইনি। নিশ্চিন্তে নিজের স্ত্রী, সন্তান এবং মাকে এই গ্রামে রেখে গিয়েছিলাম। এদিকে তাদের মৃত্যুর পরেও দাদিকে এমন অসম্মান করাতে তৌকিরের ভেতরে এক ভয়ঙ্কর রাগ চেপে বসেছিল। সেই রাগ থেকেই আজ সে তার দাদির পথ অনুযায়ী চলতে শুরু করেছে। প্রতি মাসে আমাবস্যার রাতে সে গ্রামের 5টা বাচ্চাকে বলি দেয় এবং তার দাদির আত্মার ক্ষুধা মিটায়। এমনকি যারা এই কাজে বাধা দেয় তাদেরকেও সে মেরে ফেলে। আমার আর বুঝতে বাকি রইল না যে এখান থেকে না পালাতে পারলে আজকেই আমার শেষ দিন হবে। আমাকে ক্ষমা করে দিস বন্ধু, তুই তোর নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। আর তাছাড়া তুই এমন এক বন্ধু যে কিনা বন্ধুর বিপদে তার পাশে না থেকে তাকে সান্ত্বনা না দিয়ে নিজের স্বার্থ হাসিলের পিছনে দৌড়ায়। তাই এতটুকু শুধু তোর প্রাপ্যই বলা যাবে। তৌকির একটা ছুরি উন্মুক্ত করে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি এক এক পা করে পেছোতে লাগলাম।
কিন্তু বুঝলাম এভাবে আমি নিজেকে রক্ষা করতে পারবো না। তকিরের ঘাড় গলিয়ে আমি দেখতে পেলাম একটা বিভৎস বুড়ি তার পেছনে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না যে এটাই তার সেই মৃত দাদির আত্মা। তকির যখনই আমাকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই আমি তার হাত থেকে ছুরিটা ঘুরিয়ে তার বুকের ভেতরে বাঁধিয়ে দিলাম। কি কি করলি তুই এটা? ক্ষমা করে দিস, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তকির। আমি দেখতে পেলাম তকিরের মৃত্যুর সাথে সাথে পেছনে দাঁড়ানো বুড়িটাও গগন বিদায় চিৎকার করে আগুনের মতো মিশে গেল। আমি কোনো মতে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে একসময় বাড়ির দোরগড়ায় পৌঁছাতেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কিছুদিন পর আমি সুস্থ হয়ে নিজের স্ত্রী সন্তান এবং মাকে নিয়ে শহরের একটা বাড়িতে শিফট হলাম এবং প্রতিজ্ঞা করলাম বেঁচে থাকতে আর কখনো সেই গ্রামের দিকে ফিরেও যাব না, আর তাদেরকেও যেতে দেব না।